আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে জটিল সংখ্যার এমসিকিউ ক্লাসে। তো এই ক্লাসগুলোতে মূলত এমসিকিউ করার জন্য আমার যতটুকু কনসেপ্ট জানা দরকার আমরা ঠিক ততটুকু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে যখন আমরা রিটেনের জন্য করব তখন আরো ডিটেইলস আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। জটিল সংখ্যা শেখার আগে প্রথমে আমরা একটু কাল্পনিক সংখ্যা সম্পর্কে শিখে আসি। আমি যদি প্রথমে জিজ্ঞাসা করি যে বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সকল সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না সে সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ দুনিয়াতে যত বাস্তব সংখ্যা আছে কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হবে না। বাস্তব সংখ্যার বর্গ সবসময় কি হবে? ধনাত্মক হবে। কিন্তু আমি এমন একটা সংখ্যা বললাম, আমি বললাম √(-1) এইটার বর্গ কত? এটার বর্গ হচ্ছে -1। এই যে √(-1) তাহলে সংজ্ঞা অনুযায়ী এটা কি আমাদের কোনো বাস্তব সংখ্যা হইতে পারে? অবশ্যই পারে না, কারণ বাস্তব সংখ্যার বর্গ তো কখনো ঋণাত্মক হইতে পারে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটার বর্গ হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। সুতরাং এই সংখ্যা বাস্তব সংখ্যা না। এই কারণে এই সংখ্যাকে বলা হয় হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এই কারণে এই √(-1) কে আই দ্বারা প্রকাশ করা হয়। ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষর যে আই সেটা দ্বারা প্রকাশ করা হয়। I is equal to √(-1) এটাকে আমরা জটিল সংখ্যার এককও বলে থাকি আর কি। তো I এর মান কত? √(-1). তো এখানে একটু খেয়াল করো, আমরা যদি I² করি তাহলে কত আসতেছে আমাদের? -1। I³ যদি করি, I³ কে আমরা কি লিখতে পারি? I² into I² এর মান হচ্ছে -1, তাহলে এটা I³ এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে -I। এবং I⁴ এটার পরিবর্তে আমরা লিখতে পারি I² into I²। I² এর মান হচ্ছে -1, আরেকটা I² এর মান -1 গুণ করলে হয় +1। অর্থাৎ আমরা এখানে চারটা মান জানলাম। একটা হচ্ছে I এর মান √(-1), I² এর মান -1, I³ এর মান হচ্ছে -I এবং I⁴ এর মান হচ্ছে 1। এবং এই মানের সাহায্যে তুমি যে কোনো I এর মান বের করতে পারবা। I এর পাওয়ার যাই থাকুক না কেন, এই চারটা মানের মাধ্যমে তুমি বের করতে পারবা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি I⁴ এর মান কত? 1। আমার কাছে যদি কখনো I⁸ থাকে তাহলে আমি কি লিখতে পারি? I⁴ into I⁴, তাহলে I⁸ এর মান কত? আবার আমার কাছে যদি কখনো I⁻10 থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? I⁴ into I⁴ into I²। তো আমরা তো একটু আগে দেখে আসলাম যে I⁴ এর মান হচ্ছে 1, I⁴ এর মান 1, তাহলে I² এর মান কত? -1। টোটাল I⁻10 এটার মান কত আসবে? -1। তো যখন আমাদের আরো বড় সংখ্যা আসবে তখন কিন্তু এইভাবে ভেঙে ভেঙে করা আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি, যখন আমরা দেখব যে I এর পাওয়ার 4 এর চাইতে বেশি আছে, আমরা তো জানি প্রত্যেক 4 এর জন্য I এর মান কত হয়? 1 হয়। অর্থাৎ I এর পাওয়ার প্রত্যেক 4 এর জন্য সেটার মান হয় হচ্ছে 1। তো আমরা যদি কখনো দেখি যে I এর পাওয়ার 4 এর চাইতে বেশি কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগশেষ যা থাকবে সেটাই লিখবো হচ্ছে I এর পাওয়ার। যেমন আমি যদি বলি যে I⁻10, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটা 4 এর চাইতে বেশি আছে। তো এই যে 10, এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ যা থাকবে সেটাই লিখবো I এর পাওয়ার। তো আমরা যদি 10 কে 4 দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ কত থাকে? 4 দুগুণা 8, ভাগশেষ থাকে হচ্ছে 2। সুতরাং আমরা এখানে লিখতে পারি হচ্ছে I²। অর্থাৎ I⁻10 যে কথা, I² সেম কথা, আর I² এর মান হচ্ছে -1। তো আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি বলি যে I⁻63, এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার 4 এর চাইতে বেশি আছে, তাহলে এখানে আমরা কি করব? পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগশেষ যা থাকবে সেটাই লিখবো হচ্ছে I এর পাওয়ার। তো এখানে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, এই যে 63, এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 4 15 60, ভাগশেষ থাকে হচ্ছে 3। অর্থাৎ I⁻63 যে কথা, I³ সেম কথা, I³ এর মান হচ্ছে -I। এই যে এখানে দেখাচ্ছে I³ এর মান হচ্ছে -I। ওকে।
এখন আমি যদি বলি যে i⁴ এটার মান কত, আশা করি এটা এখন তোমরা সবাই পারবা। তো এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করবো? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে? 4 দ্বারা ভাগ করলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকতেছে না। সুতরাং এখানে আমরা বলতে পারি i এর পাওয়ার হচ্ছে 0। i⁴ এটার মান কত? 1। তার মানে আমরা এই কনসেপ্টটার সাহায্যে i এর পাওয়ার যাই থাকুক না কেন, আমরা অবশ্যই সেটার মান বের করতে পারবো, এবং এগুলা কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। এখন একটু খেয়াল করো, যদি আমরা কখনো দেখি যে i এর পাওয়ার অনেক বড় কিছু একটা আছে, 4 2 3 4 5 6 7 8 9 7 8 4 0 2 3 5, তো আমাকে বলছে এটার মান নির্ণয় করতে। এখন এটাকে যদি 4 দ্বারা ভাগ করে, এই বড় সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। তো যখন আমরা দেখবো i এর পাওয়ার অনেক বড় কোনো একটা সংখ্যা আছে, তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই পাওয়ার পুরাটা নিয়ে কাজ করা যে কথা, লাস্টের দুইটা ডিজিট নিয়ে কাজ করা সেম কথা, কারণ আমরা 4 দ্বারা ভাগ করতেছি। অর্থাৎ এটা পুরাটা নিয়ে কাজ করা যে কথা, শুধুমাত্র লাস্টের দুইটা ডিজিট নিয়ে কাজ করা একই কথা। অর্থাৎ এটার মানও যা, i⁵ এর মানও তাই। এখন তো অবশ্যই পারবা, এখন তো খুব ছোট হয়ে গেছে। এখন 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে? 4 × 32, ভাগশেষ থাকতেছে হচ্ছে 3। সুতরাং i³ এটার মান হচ্ছে আমাদের -i। তাহলে এই যে এটার ভ্যালু হচ্ছে -i। সুতরাং যদি আমরা কখনো দেখি যে i এর পাওয়ার অনেক বড় কোনো একটা সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র লাস্টের দুইটা ডিজিট নিয়ে কাজ করব। তো i থেকে আমরা আরো একটা দুইটা বিষয় একটু জেনে রাখলে আমাদের জন্য ক্যালকুলেশন করাটা খুব বেশি সহজ হবে। সেটা হচ্ছে যে আমরা যদি কখনো i⁻ দেখি, অথবা i⁻ যে কথা 1/i কিন্তু সেম কথা, কারণ এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে i⁻ হয়। এইটার পরিবর্তে আমরা যে কাজটা করব একটু খেয়াল করি, i/i², হর এবং লবকে আমরা i দ্বারা গুণ করলাম, মানে একই সংখ্যা দ্বারা তো হর এবং লবকে গুণ করা যায়। i² এটার মান কত? -1। এই যে কত আসলো আমাদের? -i। তো আমরা এই বিষয়টা মনে রাখবো, আমাদের অনেক ম্যাথের ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগবে। আমরা যে সমস্ত জায়গায় এখন থেকে i⁻ অথবা 1/i দেখব, যে সমস্ত জায়গায় i⁻ অথবা 1/i দেখব, সেই সমস্ত জায়গায় আমরা ডিরেক্ট -i বসাবো। i⁻ অথবা 1/i দেখলে তার পরিবর্তে কি বসাবো? -i। আরেকটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে 1 + i² এটাকে আমরা কি লিখতে পারি? 1 + 2i + i²। i² এর মান কত? -1। তো -1 আর +1 কাটাকাটি, তাহলে আমাদের কত থাকলো? 2i। সেম ভাবে আমরা বলতে পারি 1 - i² এটা মানে হচ্ছে -2i। তো এই বিষয়গুলো আসলে মুখস্থর কিছু না। এই বিষয়গুলো আমরা যদি 1-2 বার করি তাহলে কিন্তু আমাদের খুব সহজে মনে থাকবে, এবং এইগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় একটু দেখো, যে আমি বললাম i + i² + i³ + i⁴ এটার মান কত? একটু দেখো। তো i² এর মান হচ্ছে -1, i³ এর মান হচ্ছে -i, আর i⁴ এর মান হচ্ছে 1। +1 -1 -1, অর্থাৎ আমাদের কত আসলো? 0। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে i এর ক্ষেত্রে 4টা ক্রমিক পাওয়ারের যোগফল হচ্ছে 0। তুমি সেটা যেখান থেকেই শুরু করো না কেন, আমি যদি এরকম বলি যে i⁻ + i⁻11 + i⁻12 + i⁻13, এটার মান হচ্ছে আমাদের 0। এটার মানও আমাদের কত? 0। অর্থাৎ i এর ক্ষেত্রে যে কোনো 4টা ক্রমিক পাওয়ারের যোগফল কত? 0। i এর ক্ষেত্রে যে কোনো 4টা ক্রমিক পাওয়ারের যোগফল কত? 0। সেটা আমরা যেখান থেকেই শুরু করি না কেন। তো এই বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো এই i রিলেটেড কিছু ম্যাথ যেগুলো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে, সেই ম্যাথগুলো আমরা সলভ করে ফেলি। তো এমসিকিউ করার জন্য আমাদের i রিলেটেড যতটুকু কনসেপ্ট দরকার ছিল, আশা করি আমরা ততটুকু কনসেপ্ট করে ফেলেছি। তো এইখানে দেখো কিছু ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসা ম্যাথ।
এবং তুমি যদি এই 3-4টা ম্যাথ সলভ করতে পারো তাহলে বাকি ম্যাথগুলো অবশ্যই হয়ে যাবে আর কি। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, দেখো একটা রাশি দেওয়া আছে, এখানে বলছে যে i মাইনাস আই ইনভার্স ডিভাইডেড বাই i প্লাস 2i ইনভার্স। তো এই ম্যাথটা করার জন্য আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আমরা প্রশ্নে যে সমস্ত জায়গায় i ইনভার্স দেখবো তার পরিবর্তে মাইনাস i বসাবো, i ইনভার্স দেখলে তার পরিবর্তে কি বসাবো, মাইনাস i। তো চলো ম্যাথটা করি। তো আমাদের উপরে আছে হচ্ছে i, এইখানে কি আছে দেখো তো i ইনভার্স, এর পরিবর্তে আমি কি বসাবো, মাইনাস i। সামনে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস হয়ে গেল হচ্ছে প্লাস, ডিভাইডেড বাই, তাহলে এখানে লিখলাম হচ্ছে i, এখানে আছে একটা i ইনভার্স, তার পরিবর্তে কি বসাবো, মাইনাস i। তো প্লাস মাইনাসে মাইনাস, আর একটা আছে হচ্ছে 2, আর i ইনভার্স এর পরিবর্তে এই যে মাইনাস i বসাইছি। তো চলো এখন ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমাদের উপরে আছে হচ্ছে 2i এবং নিচে আছে হচ্ছে মাইনাস i। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে -2, অর্থাৎ এই রাশিটার মান হচ্ছে -2। তো দেখো, যখন আমরা i ইনভার্স ইজ ইকুয়াল টু মাইনাস i এই অংশটা মনে রাখতে পারছি, তখন আমাদের জন্য ম্যাথটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে। আগে আমরা লসাগু করে ক্যালকুলেশন করে বিষয়টা অনেক বড় হয়ে যেত, তো এখন কিন্তু আমরা খুব সহজে অ্যান্সার করতে পারছি। তারপরে আসো 1 মাইনাস i টু দি পাওয়ার 10, 1 মাইনাস i টু দি পাওয়ার 10। তো এই বিষয়টাকে আমরা চাইলে দেখো তো এরকম লিখতে পারি কিনা, 1 মাইনাস i হোল স্কয়ার এবং তার পাওয়ার দিলাম হচ্ছে 5। এটা মানেই তো আমাদের 1 মাইনাস i টু দি পাওয়ার 10। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি 1 মাইনাস i হোল স্কয়ার লিখলাম। দেখো সবার মনে আছে কিনা, আমরা যখন বলছিলাম যে সমস্ত জায়গায় আমরা 1 প্লাস i হোল স্কয়ার দেখবো সেই সমস্ত জায়গায় আমরা 2i বসাবো, এবং 1 মাইনাস i হোল স্কয়ার দেখলে আমরা -2i বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস i হোল স্কয়ার, তাহলে আমরা কত বসাবো, -2i, তার পাওয়ার হচ্ছে 5। তো চলো ক্যালকুলেশন করে ফেলি। পাওয়ারটা বিজোড় আছে, এই কারণে এটা মাইনাসই থাকবে। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর i টু দি পাওয়ার 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে i এর পাওয়ার 4 এর চাইতে বেশি আছে, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে, 1। সুতরাং এটা হবে হচ্ছে 32i -32i, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তো দেখো, কিছু বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ম্যাথ করা খুব বেশি সহজ হয়ে যায়। লাস্ট যে ম্যাথটা আছে দেখো কি বলছে, লাস্ট ম্যাথটা বলছে হচ্ছে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 i টু দি পাওয়ার 103। তো আমরা এই ম্যাথটা করার জন্য আমরা যে কনসেপ্টটা পড়ছিলাম সেটা হচ্ছে যে i এর ক্ষেত্রে 4টা ক্রমিক পাওয়ারের যোগফল কত, 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে শুরু হয়েছে এইভাবে কোন পর্যন্ত, একদম 103 পর্যন্ত। তার মানে এখানে টোটাল কয়টা পদ আছে, এখানে টোটাল 103টা পদ আছে। আমরা একটা বিষয় শিখে আসছি, সেটা হচ্ছে আয়ের ক্ষেত্রে, আয়ের পাওয়ারের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে 4টা ক্রমিক পাওয়ারের যোগফল কত, 0। তাহলে আমি বলতে পারি যে i টু দি পাওয়ার 1 থেকে শুরু করে i টু দি পাওয়ার 4 পর্যন্ত এদের যোগফল হচ্ছে 0। এটা কি আমাদের আর লেখার দরকার আছে, নাই। আবার i টু দি পাওয়ার 5 থেকে শুরু করে i টু দি পাওয়ার 8 পর্যন্ত এই কয়টা পদের যোগফল কত, 0। তাহলে তো এটাও আমাদের লেখার দরকার নেই। তাহলে একটু খেয়াল করো, দেখো তো এরকম আমরা কয়টা সেট বানাইতে পারি যাদের যোগফল 0। এরকম কিন্তু আমরা 25টা সেট বানাইতে পারি, 4 25 100। তার মানে এই যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে পদগুলো আছে তাদের যোগফল কত, 0। তাহলে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত এই পদগুলোকে আমাদের আর লেখার কোনো দরকার আছে, নাই। তাহলে আমাদের বাকি পদ থাকলো কি, একটা হচ্ছে i টু দি পাওয়ার 101, i টু দি পাওয়ার 102, i টু দি পাওয়ার 103। এই এটার যোগফলের মানটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে হচ্ছে 1, এখানে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে 2, i স্কয়ারের মান হচ্ছে -1, আর এখানে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে 3, i কিউব মানে হচ্ছে -i। কাটাকাটি করলে আমাদের কত আসলো, -1। সুতরাং এই যে এই ধারাটার যোগফল হচ্ছে -1। আচ্ছা, এইখানে আবার অনেকে এইভাবেও চিন্তা করতে পারো, দেখো যে এইখানে আমাদের টোটাল পদ আছে কয়টা, 103টা। আচ্ছা, এইখানে যদি আমরা কষ্ট করে আরেকটা পদ যোগ করি, অর্থাৎ i টু দি পাওয়ার 104 লিখি, তাহলে এইখানে টোটাল কয়টা পদ হয়েছে, 104টা পদ হয়েছে। তো এইটা তো আমাদের ছিল না, এটা আমরা করলাম কি, i টু দি পাওয়ার 104 এটা বাদ দিয়ে দিলাম। এইটা যেহেতু আমাদের ছিল না
যোগ করছিলাম এক্সট্রা, এই কারণে এটা মাইনাস করে দিলাম। এখন একটু খেয়াল করো, আমরা জানি i এর ক্ষেত্রে 4টা ক্রমিক পাওয়ারের যোগফল কত? 0। তো এই যে 1 থেকে শুরু করে 104 পর্যন্ত এরকম 26টা সেট বানানো যায় যাদের যোগফল কত? 0। তার মানে এই যে 1 থেকে শুরু করে 104 পর্যন্ত এই যোগফলটা লেখার কোনো দরকার নাই, তাহলে শুধু আমাদের পড়ে থাকতেছে কোন অংশটা, সেটা হচ্ছে -i⁴ আর i⁴ এর মান নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে -1। অর্থাৎ তুমি যেভাবেই করো না কেন অ্যান্সার এখানে -1 আসবে। তো চলো আমরা পরবর্তী টপিকটা শুরু করি। কাল্পনিক সংখ্যার যে কনসেপ্টটা ছিল সেটা আমরা জেনে এসেছি। এখন চলো আমরা জটিল সংখ্যা সম্পর্কে জানি। জটিল সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে বাস্তব এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে বলা হয় হচ্ছে জটিল সংখ্যা। অর্থাৎ আমরা জটিল সংখ্যাকে আসলে এইভাবে লিখে থাকি, সেটা হচ্ছে জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই অথবা a প্লাস আই বি, এইভাবে লেখা হয়। যেখানে a আর b হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে a আর b হচ্ছে বাস্তব সংখ্যা বিলংস টু r, এবং আইটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। আই কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। এই যে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে বলা হয় হচ্ছে জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার আকৃতিটা আসলে কেমন হবে? a প্লাস আই বি। তার মানে এই যে 2 প্লাস 3i এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা, যেখানে দেখো 2, এই যে a কমা b, 2 আর 3 হচ্ছে বাস্তব সংখ্যা এবং আইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো এইখানে একটা বিষয় একটু খেয়াল করো, দেখো এইখানে 2 যে সংখ্যাটা আছে, অর্থাৎ আমি যদি বলি যে a যে সংখ্যাটা আছে, এই এটাকে বলা হয় হচ্ছে বাস্তব অংশ, এই জটিল সংখ্যার বাস্তব অংশ। বাস্তব অংশ সংখ্যাটা বাস্তব সংখ্যা, কিন্তু এটাকে বলা হয় বাস্তব অংশ। আর বিটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক সংখ্যার সাথে থাকে, এই কারণে এটাকে বলা হয় কাল্পনিক অংশ। এটাকে বলা হয় বাস্তব অংশ, বিটাকে কি বলা হয়? কাল্পনিক অংশ। অর্থাৎ এক্স হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই হচ্ছে কি? কাল্পনিক অংশ। এইখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে দেখো একটু, যে আমাদের যদি একটা জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যাকে z বার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? z বার দ্বারা। z বার হচ্ছে x মাইনাস আই ওয়াই। অর্থাৎ আমরা কাল্পনিক অংশের আগে চিহ্নের পরিবর্তন করব। কোন অংশের আগে? কাল্পনিক অংশের আগে। তো আমি যদি বলি যে 2 প্লাস 3i এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, 2 প্লাস 3i, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? 2 মাইনাস 3i। আবার আমি যদি বলি 4 প্লাস 4i প্লাস 2 এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কেমন হবে? মাইনাস 4i প্লাস। এখানে অনেকেই যে ভুলটা মাঝে মধ্যে করে থাকো আর কি, সেটা হচ্ছে মাঝখানে মাইনাস দিয়ে ফেলো। মাঝখানে কিন্তু চিহ্নের পরিবর্তন না। আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কাল্পনিক অংশের আগে চিহ্নের পরিবর্তন। কাল্পনিক অংশের আগে যদি প্লাস থাকে তাহলে মাইনাস, মাইনাস থাকলে কি? প্লাস। আচ্ছা, তো আমরা যদি দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করি, দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করি, চলো আমরা একটু যোগ করে ফেলি। z প্লাস z বার ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে কত আসলো? 2x। তার মানে আমরা এইখান থেকে বলতে পারি যে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল হচ্ছে একটা বাস্তব সংখ্যা। দেখো এখানে কিন্তু আমাদের বাস্তব সংখ্যা আসছে, তাই না? এই যে 2 একটা বাস্তব সংখ্যা এবং x এর পরিচয় কি ছিল? x ছিল একটা বাস্তব সংখ্যা, তো দুইটা বাস্তব সংখ্যার গুণফল অবশ্যই কি হবে? বাস্তব সংখ্যা। আচ্ছা, আর আমরা যদি দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করি, সেটা হচ্ছে x প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল হচ্ছে, এখানে কিসের সূত্র প্রশ্ন দেখে যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত একটু বলো? আই স্কোয়ারের মান হচ্ছে -1, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটু ভেঙে করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা এই বিষয়টা সবাই একটু মনে রাখবো। আমাদের তখন অনেক ক্যালকুলেশনে এই বিষয়টা কাজে লাগবে, যে দুটো অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল তো অবশ্যই বাস্তব সংখ্যা, এবং আমরা দেখতে পাচ্ছি যে গুণফল একটা কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা। এবং সেই সংখ্যাটা কেমন হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। তো গুণফলটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। যেমন আমি যদি বলি এখানে
যে 2+3i একটা জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? 2 - 3i। যোগফলটা তো বের করা খুবই সহজ। দেখো, যোগ করলে 3i 3i কাটাকাটি যাবে, তাহলে আমাদের অ্যান্সার হলো হচ্ছে 4। এবং যদি গুণফল বের করতে চাই, গুণফল আমি কি বলছিলাম যে x² + y²। তো দেখো এখানে x এর মান কত? 2, 2 কে স্কয়ার করলে কত হয়? 4, প্লাস y এর মান কত? 3, 3 কে স্কয়ার করলে কত হয়? 9, অথবা -3, সেটাকে স্কয়ার করলে কিন্তু 9 ই হয়। 4 + 9 = কত থাকে? তো দেখো, আমরা যদি ওই বিষয়টা একটু মনে রাখতে পারি, আমরা প্রথমে বেসিক কনসেপ্টটা দেখলাম, তারপরে যদি একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশন করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের জটিল সংখ্যার বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই পড়ে আসছো, যে a + ib = c + id হলে, অর্থাৎ দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, এটা প্রমাণ কিন্তু তোমরা পড়ে আসছো। যেহেতু আমরা এখন এমসিকিউ করতেছি, সেহেতু আমরা এখন আর প্রমাণের দিকে যাব না। দুইটা জটিল সংখ্যা তখনই সমান হবে যখন আমরা বলতে পারবো যে এটার বাস্তব অংশ আর এটার বাস্তব অংশ, এবং এটার কাল্পনিক অংশ আর এটার কাল্পনিক অংশ সমান হইতে হবে। অর্থাৎ a = c আর হচ্ছে b = d। এটা কিন্তু আসলে বেসিক কমন সেন্স থেকেও বলা যায়। দেখো, a আর c যদি সমান না হয়, ধরো আমি এখানে লিখলাম 2 + 3i, তো আরেকটা জটিল সংখ্যাকে আমার অবশ্যই কি লিখতে হবে? 2 + 3i লিখতে হবে। তাইলেই তো এই দুইটা জটিল সংখ্যা সমান হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর 2 আর 3 আর 3, অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ, অর্থাৎ i এর সহগ এবং i ছাড়া যেটা আছে সেটা কি হইতে হবে? সমান হইতে হবে। তো এই বৈশিষ্ট্যটা তোমরা একটু মনে রাখবা, ম্যাথ আসে এখান থেকে। এবং আরেকটা ছিল কি, a + ib = 0 হলে এটাকে আমরা কি লিখতে পারি? 0 + 0 * i। তাহলে এখান থেকে লিখতে পারি a = 0, b = 0। তো এই কনসেপ্ট গুলো একটু মনে রাখবা, এখান থেকে আমাদের মাঝে মধ্যেই ম্যাথ আসতে দেখা যায়। তো চলো আমরা একটা ম্যাথ একটু দেখি। যে আমাকে যদি কখনো বলে যে a + ib = 4 + 3i হলে a এর মান কত এবং b এর মান কত, তাহলে আমি এখানে বৈশিষ্ট্য থেকে খুব সহজেই বলতে পারি a = 4 আর হচ্ছে b = 3। এখন কথা হচ্ছে যে প্রশ্নে তো আসলে তোমাকে এত সহজ কোনো বিষয় জানতে চাবে না। তো এখানে যে বিষয়টা আমাদেরকে বের করতে হবে ম্যাক্সিমাম টাইম যেরকম আসে, যে আমাকে যদি বলে যে x + iy = 2 + 3i / 1 + 2i, এই জটিল এইটা এইটা হলে x এর মান কত, y এর মান কত? এখন একটু খেয়াল করো, আমি কি এখান থেকে সরাসরি x এবং y এর মান আসলে বলতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এই জটিল সংখ্যাটা কিন্তু লব ডিভাইডেড বাই হর আকৃতিতে দেওয়া আছে। তার মানে এই জটিল সংখ্যাটাকে আমি যদি কোনোভাবে a + ib এই আকৃতিতে নিতে পারি, তাহলেই কিন্তু তখন আমরা x এবং y এর মান বের করতে পারবো। এবং এই যে লব ডিভাইডেড বাই হর, এই টাইপের জটিল সংখ্যাকে a + ib আকৃতিতে নেওয়ার জন্য খুব সহজ একটা বিষয় তোমাদের সবার জানা থাকার কথা। সেটা হচ্ছে, আমরা খেয়াল করব হরে কোন জটিল সংখ্যাটা আছে। হরে যেই জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করব। হরে যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লবকে কি করব? গুণ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হরে আমাদের কত আছে? 1 + 2i। তার মানে হর এবং লবকে আমরা কত দ্বারা গুণ করব? 1 - 2i। এটা দ্বারা গুণ করার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা a + ib আকৃতিতে নিয়ে যাব, 1 - 2i। তো দেখো, আমরা যদি এখানে যদি গুণ করি, এই যে গুণের এই বিষয়টা এখন আমাদের কাজে লাগতেছে, যে এই অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কেমন? x² + y², অর্থাৎ 1 + 4। তারপরে এখানে যদি গুণ করি, তাহলে দেখো 2 - 4i + 3i - 6i²। আমরা একবার একটু ক্যালকুলেশন করে দিই। i² এর মান হচ্ছে -1, তো এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে +6 + 2 মানে হচ্ছে 8, +6 + 2 মানে হচ্ছে 8, আর -4i + 3i মানে হচ্ছে -i / 5। তো এখন দেখো, আমাদের এই 8 এর নিচেও 5 আছে, এটাকে এভাবে লিখতে পারি। আবার -1 / 5 * i এরকম কিন্তু লেখা যায়। তো এখন দেখো, আমাদের কিন্তু জটিল সংখ্যাটা a + ib আকৃতিতে চলে আসছে। সুতরাং আমরা এখান থেকে এখন বলতে পারি যে x এর মান হচ্ছে 8 / 5 এবং y এর মান হচ্ছে -1 / 5।
তো যখন আমাদের ভগ্নাংশ আকৃতিতে দেওয়া থাকবে তখন আমরা a প্লাস ib আকৃতিতে নেওয়ার জন্য যে কাজটা করব, হর এবং লবে যেই জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা সরি a প্লাস ib আকৃতিতে নেওয়ার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে হরে যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো জটিল সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য থেকে অনেক ম্যাথ আসতে দেখা যায়। তো চলো আমরা একটা দুইটা ম্যাথ করে ফেলি। প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে দেখো, এই টাইপের ম্যাথ আমরা একটু আগে করে আসলাম যে 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস i ইজ ইকুয়াল টু p প্লাস qi হলে q এর মান কত। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এই জটিল সংখ্যাটাকে আগে a প্লাস ib এই আকৃতিতে নিতে হবে। এই আকৃতিতে নেওয়ার জন্য যেন কি করতে হয়, হরে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। আমরা এখানে লিখলাম 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস i, তাহলে আমরা গুণ করবো কত দ্বারা, 2 প্লাস i দ্বারা, উপরে গুণ হবে 2 প্লাস i। তো চলো আমরা গুণ করে ফেলি। গুণ করলে নিচে কেমন আসতেছে, এই যে a স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, 4 প্লাস 1 মানে হচ্ছে 5, আর উপরে কেমন আসতেছে 4 প্লাস 2i প্লাস 6i প্লাস 3i স্কয়ার। এখন একটু দেখো, একবারে ক্যালকুলেশন করে ফেলি আমরা। i স্কয়ারের মান হচ্ছে -1, তো 4 মাইনাস 3 আমাদের থাকতেছে এখানে হচ্ছে 1, আর 2i প্লাস 6i এটা মানে হচ্ছে 8i ডিভাইডেড বাই 5, আমাদের 1 ডিভাইডেড বাই 5 প্লাস 8 ডিভাইডেড বাই 5i। তো দেখো আমাদের a প্লাস ib এই আকৃতিতে চলে আসছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে p এর মান হচ্ছে 1/5 এবং q এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 5। তো এখানে আসলে আমাদের কার মান জানতে চাইছে, q এর মানটা জানতে চাইছে, সুতরাং q এর মানটা হবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 5। তারপর যে ম্যাথটা দেওয়া আছে 2x plus y is equal to I into y minus 5 is equal to 0 হলে x ও y এর মান কত। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x plus y এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, I into y minus 5 is equal to 0 plus 0 into I, এরকম কিন্তু লেখা যায় তাই না, 0 plus 0 into I মানে 0 তে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এইখান থেকে শর্ত মতে আমরা লিখতে পারি যে 2x plus y equal to 0 এবং y minus 5 is equal to 0। তাহলে এইখান থেকে আমরা y এর মান কত পাচ্ছি, 5। তো y এর মান 5 তুমি যদি এখানে বসায় দাও তাহলে তো x এর মান চলে আসতেছে। তো y এর মান 5 তুমি যদি এখানে বসাও, 2x plus 5 equal to 0, সুতরাং x equal to -5 divided by 2, অর্থাৎ এখানে x এর মান হচ্ছে -5/2 এবং y এর মান হচ্ছে 5। এখন আমরা জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ নিয়ে একটু আলোচনা করি চলো। তো আমাদের যদি একটা জটিল সংখ্যা হয় x plus iy, তো এই জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে পরস্পর লম্বভাবে ছেদ করে এরকম দুটো সরলরেখা আঁকলাম আমরা, যেখানে আমাদের আনুভূমিক বরাবর যে রেখাটা আছে সেটাকে বলা হয় হচ্ছে বাস্তব অক্ষ, এবং লম্ব বরাবর যে রেখাটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক অক্ষ। এই যে x প্লাস iy যে জটিল সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যাটা যদি আমরা এখানে স্থাপন করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে বাস্তব অক্ষ বরাবর আমরা বাস্তব অংশ বসাবো এবং কাল্পনিক অক্ষ বরাবর কাল্পনিক অংশ বসাবো। তাহলে এখানে বাস্তব অংশ কত, x, তো আমরা বাস্তব অক্ষের এটা ডান দিক, তার মানে হচ্ছে ধনাত্মক, তাহলে এই দিক বরাবর x পরিমাণ গেলাম, এবং কাল্পনিক অক্ষ বরাবর কি পরিমাণ যাব, কাল্পনিক অংশ কত, y পরিমাণ গেলাম। এই যে x, y যে বিন্দুটা আছে এটাই হচ্ছে আমাদের x প্লাস iy এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। এই জটিল সংখ্যার কেমন বিন্দু, প্রতিরূপী বিন্দু। তো এরকম যদি আমাদের থাকতো যে -x প্লাস iy এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা কোথায় হইতো, x এর মান হচ্ছে নেগেটিভ, y এর মান হচ্ছে পজিটিভ, সুতরাং এখানে আসতো -x, y, এটা হচ্ছে -x প্লাস iy জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। সেম ভাবে এখানে এই চতুর্ভাগের জন্য কেমন হবে, -x iy, এবং এই চতুর্ভাগের জন্য হবে হচ্ছে x i। এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। এখন আমরা যে বিষয়টা শিখবো
সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। এটা খুবই সহজ, তোমরা সবাই জানো যে একটা জটিল সংখ্যা যদি z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তবে এই জটিল সংখ্যার মডুলাসকে যেভাবে প্রকাশ করা হয় মডুলাস z, যেটা মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে জটিল সংখ্যার এখানে প্রতিরূপী বিন্দু কত আমরা জানি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। এতটুকু হচ্ছে আমাদের এক্স, এতটুকু হচ্ছে আমাদের ওয়াই। তো আমরা মডুলাসের সংজ্ঞাটা কি জানি, যে মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব, মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী বিন্দুর যে দূরত্ব, সেটাই হচ্ছে ওই সংখ্যার কি মডুলাস। তো এই যে মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী বিন্দু প্রতিরূপী বিন্দু হচ্ছে এটা, তার মানে এই অংশটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার মডুলাস। তাহলে এই অংশটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, যেটা আমরা এখানে লিখে রাখছি। অর্থাৎ একটা জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে এই জটিল সংখ্যাটা মডুলাস হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেমন আমি যদি বলি যে 3 প্লাস 4i এই জটিল সংখ্যার মডুলাস কত, তাহলে তুমি জটিল সংখ্যার মডুলাস, এই জটিল সংখ্যার মডুলাস এন লিখলাম, যে কোনো কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই। রুট ওভার এক্স স্কোয়ার, এখানে এক্স এর মান কত 3, তাকে স্কোয়ার করলে হয় 9, প্লাস এখানে আই এর মান কত, সরি ওয়াই এর মান কত 4, তাকে স্কোয়ার করলে হয় 16, 9 প্লাস 16 মানে হচ্ছে রুট 25, রুট 25 মানে হচ্ছে 5। সুতরাং এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে 5। এটাই ছিল আমাদের জটিল সংখ্যার মডুলাস। এখন আরেকটা বিষয় আমরা করব, সেটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। জটিল সংখ্যার কি করব, আর্গুমেন্ট। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, জটিল সংখ্যার আর্গুমেন্ট। আর্গুমেন্টের একটা সংজ্ঞা আছে। আর্গুমেন্টের সংজ্ঞাটা হচ্ছে যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ ঘুরে সংখ্যাতে পৌঁছানো যায় তাকে ওই সংখ্যার আর্গুমেন্ট বলে। সংজ্ঞাটা কি বললাম, যে এক্স প্লাস আই ওয়াই যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর প্রতিরূপী বিন্দু কোনটা, এখানে প্রতিরূপী বিন্দুটা হচ্ছে এখানে এক্স কমা ওয়াই, এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। তো আমি সংজ্ঞাটা আর্গুমেন্টের সংজ্ঞাটা বলছিলাম যে বাস্তব অক্ষ, এখানে বাস্তব অক্ষ কোনটা, এটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে এইখান থেকে যেই পরিমাণ ঘুরে সংখ্যাতে পৌঁছানো যায় তাকে ওই জটিল সংখ্যার কি বলে, আর্গুমেন্ট বলে, মানে যে পরিমাণ ঘুরতে হয় বা রোটেশন করতে হয়। তো দেখো এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষের ধনাত্মক অংশ। তো এইখান থেকে আমরা ঘুরবো, ঘুরে এই সংখ্যাতে পৌঁছাবো, পৌঁছানোর জন্য আমাকে এই পরিমাণ রোটেশন করতে হয়েছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আর্গুমেন্ট, এই থিটাটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। এখন কথা হচ্ছে যে আমরা এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলাম, আমরা কি চাইলে দিকেও ঘুরতে পারতাম? অবশ্যই পারতাম। আমরা চাইলে আসলে এইভাবে চিন্তা করতে পারতাম যে আমরা এখন চাচ্ছি যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে, সংজ্ঞায় তো আমাদের ছিল না যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, সংজ্ঞায় ছিল বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরতে হবে। তো চাইলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারি, আবার ক্লকওয়াইজও ঘুরতে পারি। অর্থাৎ এটাও হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে কোন দিক থেকে ঘুরবো, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে। চাইলে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারি, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারি। এখন বিভিন্ন জটিল সংখ্যার জন্য আর্গুমেন্টটা চলো আমরা একটু শিখে নিই। আমাদের জটিল সংখ্যা যদি হয় এরকম যে এক্স প্লাস আই ওয়াই, তো এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা নিশ্চয়ই এইখানে অবস্থিত। প্রথমে আমরা শিখবো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, তাহলে এতটুকু হচ্ছে আমাদের, এই অংশটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এই অংশটা হচ্ছে আমাদের থিটা। আমরা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলাম বা অ্যান্টি ক্লকওয়াইজ, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি চিন্তা করি, দেখো এই বিষয়টা তোমরা সবাই জানো। আমরা একটা দুইটা একটু দেখাই ক্যালকুলেশনের সুবিধার্থে, আমরা একটা দুইটা একটু দেখাই, বাকিটা তোমরা করে নিবা আর কি, যেহেতু আমাদের এমসিকিউ ক্লাস। তো একটু খেয়াল করবে। তো আমাদের এই যে থিটা বের করতে হবে, এখানে কি কি দেওয়া আছে, ভূমি আর লম্ব দেওয়া আছে। তো ভূমি আর লম্বর সাপেক্ষে আমরা আসলে ট্যান দিয়ে চিন্তা করতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স।
অর্থাৎ জটিল সংখ্যাটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, অর্থাৎ জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে তার আর্গুমেন্টটা হবে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা গেল প্রথম চতুর্ভাগের জন্য। কিন্তু আমাদের জটিল সংখ্যা কি সবসময় এক্স প্লাস আই ওয়াই থাকবে? আমাদের যদি এইরকম থাকে, একটু খেয়াল করো, যে আমাদের থাকলো হচ্ছে এরকম যে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা হচ্ছে এইখানে মাইনাস এক্স ওয়াই। তো দেখো এতটুকু হচ্ছে আমাদের মাইনাস এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এখন কথা হচ্ছে, আমি যদি এই কোণটাকে ধরো ফাই দ্বারা প্রকাশ করলাম, বা যে কোনো কিছু দ্বারা প্রকাশ করি, তো ফাই দ্বারা যদি প্রকাশ করি এই কোণটা কিন্তু আমরা সবাই বের করবো। ধরো এখানে আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছি, কারণ মডুলাস এক্স মাইনাস এক্স মানে হচ্ছে এক্স। তো এখানে আমাদের ফাই এর মানটা কত আসবে? তোমরা সবাই জানো ফাই এর মানটা আসবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে আমাদের ফাই এর মান, ঠিক আছে, এই অংশটুকু। কিন্তু আমাদের আর্গুমেন্টের সংজ্ঞা কি এটা ছিল? আর্গুমেন্টের সংজ্ঞা ছিল হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরে যেই পরিমাণ ঘুরে সংখ্যাতে পৌঁছানো যায়। তার মানে এই যে আমাকে এই পরিমাণ ঘুরতে হবে, এই পরিমাণ ঘুরে আমি সংখ্যাতে পৌঁছাইতে পারতেছি। সুতরাং এটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। কিন্তু আমি বের করছি এখানে কতটুকু, এতটুকু। তাহলে এই অংশটা এখন পাবো কিভাবে? এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে আমরা যদি এইটা বাদ দিয়ে দেই, এই অংশটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কত থাকতেছে? 180 থেকে এই ফাইটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা আসলে আর্গুমেন্ট মানে থিটাটা পাচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তার মানে জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে থিটা মানে কেমন হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কিসের জন্য? অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য। তাহলে চলো আমরা এখানে একটু লিখে দিই যে আমরা যদি দেখি প্রথম চতুর্ভাগে আছে, তাহলে থিটা মানে হচ্ছে, বাকিগুলো তোমরা অবশ্যই প্রমাণ করে নিবা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় চতুর্ভাগে থাকলে। তৃতীয় চতুর্ভাগে থাকলে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর চতুর্থ চতুর্ভাগে থাকলে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমি কিভাবে চিন্তা করলাম? অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলাম। চিন্তা করলে আমাদের আর্গুমেন্ট আসবে হচ্ছে এইগুলো। কিভাবে চিন্তা করলাম? এই যে এখানে লেখা আছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিভাবে লেখা আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তো চলো এখন যদি আমরা একটু ক্লকওয়াইজ চিন্তা করি, কিভাবে চিন্তা করি? ক্লকওয়াইজ চিন্তা করি, চলো। তো আমাদের জটিল সংখ্যা ধরো এরকম আছে যে এক্স প্লাস আই ওয়াই, একটু বোঝো। তাহলে আমাদের প্রতিরূপী বিন্দুটা কেমন? এইটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তো এতটুকু হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই আছে। এখন আমি কিন্তু এই অংশটার মান জানি। ধরো এই অংশটাকে আমি ফাই দ্বারা প্রকাশ করলাম। ফাই মানে কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমি বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকেই শুরু করব, কিন্তু এখন কিন্তু আর উপরের দিকে যাব না, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব না। আমরা যাব কোন দিকে? ক্লকওয়াইজ। এখন আমরা চিন্তা করতেছি কিভাবে? ক্লকওয়াইজ চিন্তা করতেছি। আমরা যদি ক্লকওয়াইজ চিন্তা করি, একটু দেখো, তার মানে আমাকে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করলাম, করে যেই পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে পৌঁছানো যায় সেটাই হচ্ছে আমাদেরকে মডুলাস। তার মানে এখানে মডুলাস হচ্ছে এই অংশটা, কিন্তু কোন দিকে ঘুরলাম? ঘড়ির কাঁটার দিকে। তো এই অংশটা আমি কিভাবে পাবো? দেখো পুরো অংশটা হচ্ছে আমাদের 2 পাই। 2 পাই থেকে আমি যখন এই অংশটুকু বাদ দিয়ে দিব, অর্থাৎ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তখন আমরা আসলে থিটাটা পাবো। অর্থাৎ থিটা মানে হচ্ছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেখো তো আমরা কোন দিকে ঘুরছি? ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। তো আমরা কিন্তু সবাই জানি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ। সুতরাং সামনে একটা আমাদের কি দিতে হবে? মাইনাস দিতে হবে। সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের প্রথম চতুর্ভাগের জন্য আমরা যদি ক্লকওয়াইজ চিন্তা করি, তাহলে সেটা হবে হচ্ছে মাইনাস 2 পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মাইনাস দ্বারা যদি গুণ করে দেবো, অথবা এটাও রাখতে পারি, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং সামনে একটা মাইনাস। ওকে, এখন একটু খেয়াল করো, দেখো ধরো আমাদের জটিল সংখ্যাটা এরকম আছে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তার মানে এটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে।
তো আমরা যদি চিত্রটা একটু আঁকি, দেখো চিত্রটা হচ্ছে এরকম। তো এই এই অংশটাকে আমরা বললাম হচ্ছে ফাই, এটার মান কিন্তু আমরা জানি, বারবার বের করে আসতেছি, সেটা হচ্ছে tan ইনভার্স y বাই x। তো আমরা এখন জটিল সংখ্যাতে পৌঁছাতে চাচ্ছি হচ্ছে ক্লকওয়াইজ। কোন দিক থেকে শুরু করবো? বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে। আমরা যদি ধনাত্মক দিক থেকে ক্লকওয়াইজ করি, তার মানে আমাদের আর্গুমেন্ট হবে হচ্ছে এইটা। তো এই আর্গুমেন্ট আমরা কিভাবে পাবো? থিটা ইজ ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখো, এই টোটাল অংশটা কিন্তু আমাদের পাই। পাই থেকে যখন আমরা এই tan ইনভার্স y বাই x টা বাদ দিয়ে দিব, তখনই কিন্তু আমাদের এই অংশটা পাবো। কিন্তু এখনো কাজ শেষ হয় নাই, যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকে ঝুঁকছি, তার মানে আমাদের অ্যাঙ্গেলটার আগে এটা মাইনাস হবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস আসে। তো এখন চলো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কেমন আসে? মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। বুঝতে পারছি সবাই? সেম কথা চতুর্থ চতুর্ভাগের জন্য। ধরো আমাদের আছে হচ্ছে এরকম x মাইনাস y, এতটুকু হচ্ছে x, এতটুকু হচ্ছে মাইনাস y। তাহলে একটু খেয়াল করো, এই কোণটা কিন্তু আমাদের এখন জানা আছে। দেখো এই অংশটা ঘুরতেছি আমরা এখন কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই কিন্তু আমরা এই অংশটা পাচ্ছি। তাহলে এখানে কত হবে? tan ইনভার্স y ডিভাইডেড বাই x, কিন্তু যেহেতু দিকে ঘুরছে এই কারণে মাইনাস। তো এই কারণে কিন্তু আমরা চতুর্থ চতুর্ভাগে থাকলে এই সূত্রটা ইউজ করি, এবং তৃতীয় চতুর্ভাগে থাকলে এই সূত্রটা ইউজ করি। এখন কথা হচ্ছে যে আমরা পরীক্ষায় ক্লকওয়াইজ করব নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করব? ক্লকওয়াইজ করব নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করব? দুইটাই সত্যি, যেটাই করি না কেন দুইটাই আমাদের আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এমসিকিউ আসলে আসলে ক্লকওয়াইজ অ্যান্সার দেওয়া আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্সার দেওয়া আছে, সেটা বোঝার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের মুখ্য আর্গুমেন্ট বলে একটা কথা আছে। মুখ্য আর্গুমেন্ট বিষয়টা কি? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে যে দিক থেকে রোটেশন করলে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেই দিকে রোটেশন করলে রোটেশনটা সবচাইতে কম হবে, সেটাকে আমরা বলি হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। যেমন আমরা যদি প্রথম চতুর্ভাগের কথা চিন্তা করি, প্রথম চতুর্ভাগে আমি কিন্তু দুইটা ভাবে পৌঁছাইতে পারি, তাই না? একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এখানে খেয়াল করো, কোন দিকে ঘুরলে রোটেশনটা কম হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কারণে আমরা বলি যে প্রথম চতুর্ভাগের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড বাই x, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, ঘড়ির কাঁটার বিপরীত দিক। সেম কথা দ্বিতীয় চতুর্ভাগের জন্য। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের যদি থাকে, এই দিক থেকে ঘুরলে রোটেশনটা দেখতে পাচ্ছি অনেক বড় হয়, কিন্তু এই দিক থেকে ঘুরলে আসলে ছোট হয়, দেখেই বোঝা যাচ্ছে। এটা 180 চাইতে বড়, এটা 180 থেকে ছোট। তার মানে আমরা দ্বিতীয় চতুর্ভাগে থাকলেও আমরা কোন দিকে ঘুরবো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, অর্থাৎ পাই মাইনাস tan ইনভার্স y বাই x। কিন্তু যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকে, তৃতীয় চতুর্ভাগে থাকলে তখন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এটা তো আমাদের সেই জটিল সংখ্যার প্রতিরোধী বিন্দু আর কি। তো আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে রোটেশনটা অনেক বড় হয়, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে রোটেশনটা ছোট হয়। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে রোটেশনটা কেমন হয়? ছোট হয়। তো এখানে আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য ঘড়ির কাঁটার দিকে ঘুরবো এই কারণে, অর্থাৎ মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x, যেটা একটু আগে দেখে আসছি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরি। সেম ভাবে এটা তো এখন বুঝতেই পারতেছো, চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা ঘড়ির কাঁটার দিকেই ঘুরবো, মাইনাস tan ইনভার্স y বাই x। এই কারণে আমরা সাধারণত এই সূত্রগুলা ইউজ করে থাকি। আশা করি সবাই বুঝতে পারছি যে আমরা কেন তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য ঘড়ির কাঁটার দিকে ইউজ করি, এবং প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূত্রটি ইউজ করি। তো এই যে মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কিত যে কনসেপ্টটা ছিল, আশা করি সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা দুইটা বিষয় আমরা একটু মনে রাখলে সুবিধা। আমাদের এখন আর প্রমাণ করার সময় নাই, আমরা যখন রিটেন পার্টটা করতে যাব তখন এই টাইপের প্রমাণগুলো একটু দেখব। যে আমাকে বললো যে দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস যে কথা, আলাদা আলাদা মডুলাস বের করে গুণ করা সেম কথা। ভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য, দুইটা জটিল সংখ্যা ভাগ করে মডুলাস বের করা যে কথা, আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করা সেম কথা।
আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করা সেম কথা। এই প্রপার্টিস গুলো একটু মনে রাখো, অনেক সময় আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হয়ে যায়। তো দুইটা জটিল সংখ্যাকে গুণ করে আর্গুমেন্ট বের করা যে কথা, আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করা সেম কথা। আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2। আর ভাগের ক্ষেত্রে হচ্ছে বিয়োগ হবে, আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। তার মানে এটা কি লগারিদমের বৈশিষ্ট্যের মতো না? যে লগারিদম কি ছিল, লগ এ ইন্টু বি, এটা কি ছিল লগ এ প্লাস লগ বি। যখন গুণ থাকতো তখন কি হতো, যোগ হতো, আর যখন ভাগ থাকতো তখন কি হতো, বিয়োগ হতো। তো এই প্রপার্টিস গুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের ম্যাথ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট থেকে আমরা কিছু ম্যাথ করে ফেলি, যেগুলো করলে আমাদের মোটামুটি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্টে এই টপিকসটা কভার হয়ে যাবে। তো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে খুবই সহজ ম্যাথ। দেখো কি বলছে, 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই এর পরম মান বা মডুলাস সেম কথা। তো দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে থাকলে আমাকে আর এ প্লাস আই বি আকৃতিতে নেওয়ার কোনো দরকার নেই। আমরা জানি Z1 ডিভাইডেড বাই Z2 এদের মডুলাস, দুইটা জটিল সংখ্যা ভাগ করে মডুলাস বের করা যে কথা, আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করা সেম কথা। তো উপরের জটিল সংখ্যার মডুলাস কত হবে বলো? সবাই জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 1 প্লাস 1 মানে হচ্ছে √2। এখন কিন্তু আর এত কিছু লেখার সময় নেই, যেহেতু আমরা এমসিকিউ করছি। এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও কিন্তু হবে √2। তো তুমি যদি √2 আর √2 কাটাকাটি করে দাও, সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 1। এই ম্যাথটা আশা করি সবাই তোমরা বুঝতে পারছো যে এই জটিল সংখ্যার পরম মান কত। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মডুলাস সেম আসছে, কাটাকাটি করলে অ্যান্সার হয় হচ্ছে 1। আমরা এটা মুছে দিলাম। আমরা একটু, যেহেতু আমাদের জায়গা কম, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা করে ম্যাথ করি আর ওই ম্যাথটা একটু মুছে দিই। আচ্ছা, তখন আমাদের এই বড় ম্যাথ গুলো করতে উপরের জায়গাটা কাজে লাগে। দেখো কি বলছে, Z1 একটা জটিল সংখ্যা, Z2 একটা জটিল সংখ্যা। তো তোমাকে Z1 Z2 এর মডুলাস বের করতে বলছে। তো তুমি কি এখন এই কাজটা করবা যে Z1 Z2 প্রথমে গুণ করে Z1 Z2 বের করে তার মডুলাস বের করবা? না, বিষয়টা কিন্তু সময় সাপেক্ষ। আমরা কি করছিলাম, যে দুইটা জটিল সংখ্যা গুণ করে মডুলাস বের করা যে কথা, আলাদা আলাদা মডুলাস বের করে তাদেরকে গুণ করা একই কথা। তো বলো Z1 এটার মডুলাস কত, বলো Z1 এর মডুলাস কত? দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1, তাহলে কত আসলো আমাদের √5। এখন বলো Z2 এর মডুলাস কত? খুবই সহজ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 1 মানে হচ্ছে 10। তাহলে Z1 এটার মডুলাস পাইলাম হচ্ছে √5, Z2 এটার মডুলাস পাইলাম হচ্ছে √10। তো এখন এই দুটো আমরা কি করব, গুণ করব। √5 ইন্টু √10 কত আসে? √50, যেটাকে আসলে কি লেখা যায়, 5√2। 25 দুগুণ 50, 5√2। তো দেখো খুব সহজ সহজ ম্যাথ, এগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসা ম্যাথ। আমরা যেগুলো আসলে পরীক্ষাতে আসে সেগুলো সলভ করি, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যদি সলভ করো যে কোনো ভর্তি পরীক্ষার জন্য, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে তোমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে তোমার স্কিলটা ডেভেলপড হবে। হুবহু এরকম ম্যাথ আসবে না, কিন্তু ওই টাইপের যে ম্যাথ গুলো আছে তখন তুমি পারবে আসলে। এখন দেখো একটা সহজ এই টাইপের ম্যাথ আসলে আমরা একটাই আলোচনা করবো এখানে, কারণ বাকি ম্যাথ গুলো তোমরা অবশ্যই পারবা। একটু দেখো কি বলছে, -2 - 2i এর আর্গুমেন্ট কত। প্রথমে আর্গুমেন্ট বের করার জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই জটিল সংখ্যাটা আসলে, জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করে। এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, তার মানে আমাদের কোন চতুর্ভাগে আছে? তৃতীয়। তৃতীয় চতুর্ভাগের জন্য তোমাদের কি সবার মনে আছে যে তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে বের করি। কোন দিকে ঘুরি আমরা এই ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার জন্য? ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ সূত্রটা ছিল হচ্ছে এরকম, থিটা ইজ ইকুয়াল টু -5 প্লাস tan ইনভার্স y বাই x, -2 ডিভাইডেড বাই -2। যেহেতু মডুলাস আছে আমি মাইনাস নিয়ে চিন্তা করবো না। tan ইনভার্স কত হয়? 1। tan কত ডিগ্রির মান? 145, অর্থাৎ -5 প্লাস π/4। ঠিক আছে তো, তাই না? -5 প্লাস π/4, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে -3π/4, তাই তো? -3π ডিভাইডেড বাই 4। তো আশা করি সবাই বুঝতে পারছো এখানকার অ্যান্সার হচ্ছে -4π, হ্যাঁ -3π/4। কারণ এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। এই কারণে আমরা এই ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরছি আর কি। এখন চলো
তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ, আমরা মুছে দিলাম। ওকে, এখন দেখো z1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই, এই যে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সেগুলো আমাদের কাজে লাগতেছে। z2 ইজ ইকুয়াল টু √3 প্লাস আই হয়, তবে z2 ডিভাইডেড বাই z1 এর আর্গুমেন্ট কত? একটু খেয়াল করো, দুইটা জটিল সংখ্যা ভাগ করে আর্গুমেন্ট বের করা যে কথা, আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে বিয়োগ করে দেওয়া সেম কথাই, কিন্তু এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা পড়ে আসছিলাম। এই বৈশিষ্ট্যটা আমি আবারও লিখে দিচ্ছি যে আর্গুমেন্ট z1 ডিভাইডেড বাই z2, এটা মানে কি করছিলাম, আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। তো আমার প্রথম কাজ হবে হচ্ছে আগে আর্গুমেন্ট গুলো বের করা। এইভাবে গুণ করে বের করতে গেলে অনেক সময় লাগে, প্রথমে আমরা আর্গুমেন্ট গুলো বের করি। তো দেখো z1 এর আর্গুমেন্ট কি হবে বলো তো, θ1 দ্বারা প্রকাশ করলাম। এখানে z1 এর আর্গুমেন্ট কত হবে বলো? x এর মান হচ্ছে পজিটিভ, y এর মান হচ্ছে নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে থাকলে কি হয়, মাইনাস ট্যান ইনভার্স y ডিভাইডেড বাই x। আমি আর ই নিয়ে চিন্তা করতেছি না, যেহেতু মডুলাস আছে, প্লাস মাইনাস নিয়ে চিন্তা করছি না। তাহলে এখানে আসলে হচ্ছে মাইনাস π/4। এবং z2 এর আর্গুমেন্ট যদি আমি θ2 দ্বারা প্রকাশ করি, দেখো z2 এর আর্গুমেন্ট কত, x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। প্রথম চতুর্ভাগে আছে ট্যান ইনভার্স y বাই x, মানে হচ্ছে ট্যান ইনভার্স 1 ডিভাইডেড বাই √3। ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান 30 ডিগ্রির মান, অর্থাৎ π ডিভাইডেড বাই 6। প্রশ্নটা সবাই একটু ভালো করে খেয়াল করবা, দুমদাম কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। এখানে কি বলছে প্রশ্নে দেখো, z2 ডিভাইডেড বাই z1 এর আর্গুমেন্ট। এখানে কিন্তু তোমাকে বলে নাই যে z1 বাই z2, এখানে কি বলছে, z2 ডিভাইডেড বাই z1। তার মানে এখানে আমাদের z2 এর আর্গুমেন্ট থেকে z1 এর আর্গুমেন্ট বিয়োগ হবে, অর্থাৎ এখানে এরকম হবে θ2 মাইনাস θ1। তো অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে যে কাজটা করো, θ1 মাইনাস θ2 করো, করে ক্যালকুলেশন করো এবং এটা অপশনে থাকে, সুন্দর করে দাগাই দিয়ে আসো, বাসায় এসে দেখো যে হয় না। তাহলে আমাদের θ2 এটার মান কত, π/6 মাইনাস θ1 π/4, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস π/4। অর্থাৎ আমাদের অ্যান্সার কত আসলো বলো, 4 আর 6 লসাগু হচ্ছে আমাদের পাবো 2π প্লাস 3π, মানে হচ্ছে 5π ডিভাইডেড বাই 12। তো দেখো এই যে বৈশিষ্ট্য পড়া থাকলে আমাদের এই টাইপের আর্গুমেন্ট বের করা অনেক সহজ হয়ে যায়। সুতরাং এই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের 5π ডিভাইডেড বাই 12, 5π ডিভাইডেড বাই 12। ওকে, তো আমরা তাইলে এতটুকু অংশ মুছে দিলাম। এই অংশটা আমরা কি করি, মুছে দেই, এই প্রশ্নটাও মুছে দেই। আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট যে ম্যাথটা করবো, দেখো লাস্ট যে ম্যাথটা পড়ে আছে সেটা হচ্ছে 1 প্লাস i⁴। এই রাশিটার মানে এই জটিল সংখ্যাটার কি বের করতে বলছে, আর্গুমেন্ট। তো আমরা আগে এটাকে একটু ক্যালকুলেশন করে নেই, যে 1 প্লাস i⁴ এটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস i² ইন্টু 1 প্লাস i², আর নিচে আছে হচ্ছে 1 মাইনাস i²। একটা বিষয় কিন্তু আমরা শিখে আসছি, যে আমরা জটিল সংখ্যার যে সমস্ত জায়গায় 1 প্লাস i² দেখবো সেই সমস্ত জায়গায় 2i বসাবো, 1 মাইনাস i² দেখলে মাইনাস 2i বসাবো, শেষ, কাজ শেষ। তো 1 প্লাস i² এখানে কি বসাবো, 2i, আর 1 প্লাস i² এখানে কি বসাবো, 2i। 1 মাইনাস i² এখানে কি বসাবো, মাইনাস 2i। এখন একটু খেয়াল করো, এই যে 2i আর এই যে 2i, এটা কি কাটাকাটি, সামনে একটা তাহলে মাইনাস আসবে, মাইনাস 2i। এখন দেখো এটাকে আসলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 0 মাইনাস 2i। তো এটা যদি আমরা বলি, এটা হচ্ছে আমরা আসলে এই জটিল সংখ্যাটাকে কোন চতুর্ভাগে ধরি, চতুর্থ চতুর্ভাগে যদি চিন্তা করি, চতুর্থ চতুর্ভাগে আছে, ধরো x এর মান হচ্ছে পজিটিভ নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এইভাবে যদি চিন্তা করি, তাহলে এখানে থিটা মানে কি আসবে, মাইনাস ট্যান ইনভার্স y ডিভাইডেড বাই x। এখানে y এর মান কত, -2, x এর মান কত, 0। তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত। ট্যান কত ডিগ্রির মান, অসংজ্ঞায়িত, 90। সুতরাং এখানে হবে -π/2। আচ্ছা, তোমার যদি সূত্র মনে না থাকে, মানে এই যে একদম যেগুলো আসলে পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি নাম্বার আসলে কোনগুলা, যেগুলোতে আসলে বাস্তব অংশ থাকে না, সেগুলোকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার। এই পিওরলি ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে আমরা চাইলে চিত্র থেকেও আসলে বলতে পারি যে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত। তো দেখো এটা তো আসলে এক্স অক্ষ বরাবর, বাস্তব অংশ তো 0, এটা তো যাবে না। আর -2i কাল্পনিক অংশ যাবে কোন বরাবর, -2। তার মানে এই যে -2i জটিল সংখ্যাটা এখানে অবস্থিত, -2i। তো এটা আর্গুমেন্ট বের করতে চাচ্ছি, তো আমি কোন দিক থেকে ঘুরবো, আমি ঘুরবো হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে।
এখানে যে কোনো দিকে ঘুরি না কেন কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমাদের রোটেশনটা কম হয়। এই কোনটা দেখো, আমরা যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছি এটা মানে কত, π/2, আর দিকে ঘোরার কারণে কি আসবে, একটা মাইনাস। শেষ। এটার আর্গুমেন্ট আমরা চাইলে এভাবেও চিন্তা করতে পারি। তো আশা করি তোমাদের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কিত যে সমস্যাটা ছিল সেটা আশা করি সমাধান হয়ে যাওয়ার কথা। তো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে এবং পরবর্তী টপিকসে দেখা হবে। তো সবাই এই টপিকস গুলো একটু কষ্ট করে ক্লিয়ার করে রাখবা, এবং এখান থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আসতে দেখা যায়। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা টপিকসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।